গল্প প্রণয়ের সুর শেষ পর্ব। লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে, তবুও জেরিনের কাছে মনে হচ্ছে গাড়িটি পিঁপড়ার গতিতে চলছে। শহর থেকে 2 ঘন্টার দূরত্বে রিসোর্টটা প্রকৃতির নানান সাজে সজ্জিত। গাড়ি এসে থামলো সেখানে। জেরিন এক প্রকার লাফিয়ে গাড়ি থেকে নামলো রিসোর্টে। আগে এসেছে সাব্বির, নিখিলের সাথে আসবে নেহা। নিখিল তার বউকে একা কিছুতেই আসতে দেবে না। সাহিলের আসার কথা থাকলেও সে বলেছে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে আসবে। বড়রা আসবে দুপুরের পর। জেরিন দিক বেদিক খুঁজে বেড়ালো সাব্বিরকে। রূপকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো, সাব্বির কোথায়? রূপ হাতের ইশারা করতেই একটা কটেজ দিকে দৌড় লাগালো জেরিন। পেছনে গাড়িতে হেলান দিয়ে হেসে চলেছে মিহির আর বৃষ্টি। মাঝখানে একবার হাই ফাই দিয়েছে নিজেদের মধ্যে। রূপ এগিয়ে এসে বলল, কি হলো বুঝলাম না, তোমরা হাসছো আর আপু তো ভাইয়ের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে এখন এমনভাবে খুঁজছে কেন? মিহির বেলে উঠল, বুঝবি রূপ, তোর ভাই আর তোর বোন এবার তোর ভাই আর ভাবি হতে যাচ্ছে, মানে ওদের মাঝে প্রেমটা হবে এবার। রূপ বুঝদার মতো মাথা নাড়ল, যতই হোক একই বংশের কিনা। যেদিন দরজা ভেজানো ঘরটার দিকে ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। সাব্বির উল্টো দিকে হয়ে দাঁড়ানো, কানে মোবাইল, কার সাথে যেন ফোনে কথা বলছে। জেরিন এক ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় ভরকে গেল সাব্বির। ফোনে কথা বলা বন্ধ করে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। জেরিন এসেছে বুঝে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল নিজেও। সাব্বির আজকে নিজে থেকে কিছু বলবে না, আর না কিছু করবে। জেরিন যদি আদৌ তার জন্য কিছু অনুভব করে তো সেটি মুখ ফুটে বলুক। কিন্তু মেয়েটা এভাবে ছুটে আসলো কেন? কি হয়েছে ওর? জেরিন নিচ থেকে সামনে চলে আসলো। সাব্বিরের হাতে মুখে হাত বুলিয়ে দেখলো কোথাও কোনো আঘাত লেগেছে কিনা। জেরিনের অস্ত্রসিক্ত ভেজা চোখ দেখলো সাব্বির। মেয়েটা ভীষণ রকম ভয় পেয়েছে। জেরিন কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কোথাও লাগেনি তো? রূপ বলল, তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সাব্বির বুঝে গেল ভালো করেই এসব কিছু তার ভাই বোনদের চাল, কিন্তু বোকা জেরিনটা বুঝলো না এতটা উতলা কেন হলো মেয়েটা। তবে কি সত্যিই জেরিন ভালোবাসে সাব্বিরকে? এক অজানা ভালো লাগায় পুলকিত হলো সাব্বিরের মন। নিজেকে যথাসম্ভব কঠোর রেখে বলল, আমার যা খুশি হোক, মরে বাঁচি, তাতে তোর কি? আমার কোনো কিছুতেই তো তোর কিছু যায় আসে না। আমি মরে গেলে তুই বেঁচে যাবি, মুক্তি পেয়ে যাবি, শান্তি পাবি। জেরিন চেঁচিয়ে ডেকে উঠল, সাব্বির। সাব্বির বলে উঠল, চেঁচাচ্ছিস কেন? সত্যি কথা শুনতে পারছিস না কেন? জেরিন ফুঁপিয়ে কেঁদে ফেলল। কোনো কথা না বলে শুধু কেঁদেই যাচ্ছে মেয়েটি। জেরিন ছুটে চলে যেতে চাইলে সাব্বির এভাবে বলতে পারল সে তার মৃত্যু কামনা করে। সাব্বির জেরিনের হাত ধরে ফেলল পেছন থেকে। জেরিন চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। জেরিনকে টেনে নিল সাব্বির, শক্ত করে জড়িয়ে ধরতেই জেরিন আবার কেঁদে উঠল। সাব্বির জড়িয়ে ধরে রেখেই মাথায় থুতনি ঠেকিয়ে বলল, কী ব্যাপার মহারানী, আমার জন্য হঠাৎ এত দরদ, এতটা অস্থিরতা? প্রেমে টেমে পড়ে গেছো নাকি? জেরিনের কান্না বন্ধ হলেও কোনো কথা বলল না। সাব্বিরের বুকে মাথা ঠেকিয়ে পড়ে রইল। সাব্বিরের কিছু হলে সে এলোমেলো হয়ে যাবে। তার সুন্দর গোছানো জীবনের কর্ণধার তো সাব্বির নিজেই। জেরিন যে বড্ড অগোছালো। সাব্বির ছাড়া তাকে গোছানোর মতো কেউ নেই। জেরিনের কেমন দম বন্ধ লাগে এই ছেলেটাকে ছাড়া। ছেলেটার কিছু হলে তার কি হবে, কিভাবে থাকবে ভেবেই নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে জেরিনের। সাবির নিঃশব্দে হাসলো। জেরিনকে রাগাতে বলল, ওই দিন তো বললি আমার মতো মানুষকে চাই না তোর, আমাকে নাকি ভালো লাগে না, আর আমি নাকি বেশি জ্বালাই তোকে। এখন আমাকে জড়িয়ে ধরে আসিস কেন স্যার? তুই তো বললি যাতে বুকের মধ্যে জড়িয়ে অন্য কাউকে রাখি। তুই থাকতে চাস না এখানে, তবে কেন এসেছিস জেরিন? কিসের টানে, কোন অধিকারে? জেরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। দৌড়ার দৌড়ে এক ফোঁটাও ঘুমোতে পারেনি। এক মুহূর্তের জন্য শান্তিতে ছিল না। সাব্বির তার সবচেয়ে প্রিয় বদভ্যাস, যেটা সে কিছুতেই ছাড়তে চায় না।
সাব্বিরকে অভ্যস্ত হতে না করে সে নিজেই জড়িয়ে গেছে সাব্বিরের সাথে। এখন যে পিছু ফেরার কোনো পথ নেই। সাব্বির বলে উঠল, ঘসেটি বেগম, ডু ইউ লাভ মি? জেরিন এক হাত নিজের শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে। আজ উত্তর দেওয়ার দরকার সে জানে, তবুও কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হতে চাচ্ছে না। সাব্বির অপেক্ষা করছে কাঙ্ক্ষিত কথাটি শোনার, কিন্তু জেরিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। বেশ কিছু সময় পর সাব্বির চলে যেতে নিলেই জেরিন চোখ চেপে ধরে সাব্বিরের শার্ট। সাব্বির পূর্ণ দৃষ্টিতে থাকায় জেরিনের দিকে। মেয়েটার চোখের পাতা অনবরত কাঁপছে, ঠোঁট বারবার ভেজাচ্ছে, এদিক সেদিক দেখছে। সাব্বিরের ঠোঁটের কোণে হাসি। জেরিন সাব্বিরের দুগালে হাত রেখে একটানে তার মাথাটা নিজের মুখ বরাবর আনলো, কপালে গভীর চুম্বন আঁকলো, গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, ভালোবাসি মির্জাফর। সাব্বির দুহাত আগলে নিল তাকে, কানের পাশে চুমু খেয়ে বলে উঠল, ভালোবাসি। জেরিনকে সাব্বির কোলে তুলে নিতেই জেরিন তার গলা জড়িয়ে ধরে আবার মুখ খুঁজল ঘাড়ে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, 2 দিন ধরে ঘুমোতে পারি না আমি। তুই বড্ড পাষাণ সাব্বির। আমাকে দিয়ে ভালোবাসি বলানোর জন্য দূরে গিয়ে বসে রইলি। তুই জানিস না তোকে ছাড়া আমার চলে না। খাওয়া ঘুম থেকে শুরু করে সব কিছুতেই আমার তোকে চাই। ভালোবাসি মুখে বলতে হলো আমাকে। কেন, তুই কি বাচ্চা? বুঝে নিতে পারিসনি? তোর ঘসটি বেগমের শুধু তোকে চাই। তার সব কিছু তোকে ঘিরে, তার সকল অনুভূতিতে তুই মিশে আসিস। তোর বুকে মাথা রাখার অধিকার শুধু তার। শুধু মুখের কথা শুনে তুই আমাকে ছেড়ে যেতে চাইবি। একটু ঘুমিয়ে শক্তি করে নেই, পরে এটা নিয়ে তোর সাথে আবার আমি ঝগড়া করব, বলে দিলাম। সাব্বির হেসে বলল, কিছু কিছু জিনিস বুঝে নিয়েও না বোঝার ভান ধরতে হয়, জানিস না? তোর মুখ থেকে শুনতে পাওয়ার মতো শান্তি আর কি আছে বলতো? ঢং করবি না একদম। বউ কার জন্য সাজা হয়েছে ম্যাডাম? জেরিন তো বেমালুম বলে গিয়েছিল সে শাড়ি পরেছে। আমার জামাইয়ের জন্য, মোটেও তোর জন্য না। সাব্বির হাসলো, কণ্ঠে আদর মিশিয়ে বলল, শুনছিস ঘসেটি বেগম? আমার এখনো বাসর করা হয়নি জানিস? এখন কি তোর বউকে রাজি করাতে হবে? না? তাহলে বলছিস কেন? তুই রাজি হ, আমি বাসর করব। এত সুন্দর লাল টুকটুকে বউ সেজে এসেছিস, আমার ভীষণ রকম আদর করতে পাচ্ছে। জেরিন মুখ উঠে সাব্বিরকে চোখ রাঙানি দিল। সাব্বির জেরিনের মুখে ফু দিয়ে বলল, কি এমনভাবে তাকাস না, বউ মনের ভিতর কেমন জানি করে। জেরিন সাব্বিরের বুকে একটা মেরে বলল, দূর। খাটের উপর জেরিনকে নামাতেই সাব্বিরকে টেনে বসালো জেরিন। পরে সাব্বিরের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, ঘুমাবো, একদম নড়চড় করবি না, বুঝলি? রাতের ঘুমটা সহ ঘুমিয়ে নিয়ে আজকে রাতে তোকে ছাড়বো না আমি। এখন ঘুমোতে দেব, তবে আগে কথা দে, রাতে আমার যা চাই দিবি। তুই নির্লজ্জ হয়ে যাচ্ছিস সাব্বির। সাব্বির হেসে বলল, ঘুমা। এই মেয়ে, তুমি আমাকে ইগনোর করছো কেন? কতগুলো ফোন করেছি, দেখতে পাওনি নাকি? সোহানা শান্তভাবে তাকিয়ে আছে, বলল, আমি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী স্যার। কাজের বাইরে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। আর রইল ইগনোর করার কথা, সেটা কখন করলাম? আপনি আপনার মতো, আমি আমার মতো। অফিস টাইমে যতটুকু গুরুত্ব দেওয়ার দেই, এর বাইরে আমার থেকে কিছু আশা করবেন না। আমাকে বিয়ে করবে সোহানা? সোহানা চমকালো, লোকটা কি পাগল? কখন কি বলে ঠিক নেই। বিয়ে? মাথা খারাপ হলো নাকি? কী সব বলছেন? যা শুনলে তাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। দয়া দেখাচ্ছেন? ভাবছেন বাবা মা নেই, এতে মেয়েটাকে বিয়ে করে সাহায্য করি? এর আগেও এরকম অনেকে করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো ছিল না। বেশিরভাগ মানুষ হয়ে আমার সৌন্দর্য ভোগ করতে চাইতো, এর থেকে বেশি কিছু না। আমি তোমাকে ভালোবাসি মেয়ে। সাহিল কাউকে দয়া দেখানো হলে এতটা পরিশ্রম করতো না। বারবার রিজেক্ট হওয়ার পরও আসতাম না। আর রইল ভোগ করার কথা, তোমাকে ভোগ করার হলে বিয়ে করার দরকার কেন পড়বে? আমি চাইলে যখন যা খুশি করতে পারি।
ভালোবাসার উপর জোর খাটে না, তাই তোমাকে সময় দিয়েছি, আরও দেব। চাইলে বিয়ের পরও সময় নিতে পারো, কিন্তু কান খুলে শুনে রাখো, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করতে আমিও জানি। অবুঝের মতো কথা বলছেন কেন স্যার? আমি আর আপনি, এটা কিভাবে সম্ভব? আমার মতো মেয়েকে আপনি কেন ভালোবাসতে যাবেন? একদম চুপ। কিছু বলছি না দেখে বেশ কথা ফুটেছে না মুখে। বেশি কথা বললে এই বড় রাস্তায় টুপ করে চুমু খেয়ে ফেলবো আমি, তখন দোষ দিতে পারবে না। 28 বছর ধরে সিঙ্গেল, এমনি এমনি থাকিনি, পুরোপুরি বউয়ের হওয়ার জন্য অপেক্ষা করছি। ভালোই ভালো রাজি হয়ে যাও, না হয় আগে বাসর করব, পরে বিয়ে। সোহানা ফ্যাল করে তাকিয়ে, কি নির্লজ্জের মতো কথাবার্তা! এই কোন পাগলের বালে পড়ল শেষমেশ। দেখুন, সাহিল দু কদম এগিয়ে এসে বলল, বিয়ে না হওয়ার আগেই দেখাতে চাচ্ছ? নাউজুবিল্লাহ, মাশাল্লাহ। সুহানা অবাক হয়ে বলল, এখানে মাশাল্লাহ বলার কি আছে? সাহিল এগিয়ে গিয়ে বলল, তোমাকে বলিনি, আমার শালিকাকে বলেছি। ওই তো আমার বোনটা তৈরি হয়ে চলে এসেছে। রাহা এগিয়ে এসে বলল, কেমন আছো ভাইয়া? অনেক ভালো, তবে চলো চলো যাওয়া যাক। সুহানা অবাক হয়ে বলল, কোথায়? রাহা বলে উঠল, তুই জানিস না, ভাইয়া তো আমাদের দুজনকে নিতে এসেছে, ঘুরতে যাচ্ছি। তুই ওনাকে আগে থেকে চিনিস? তুই বলিসনি তো, কি হয়েছে? ভাইয়া তো সব বলেছে আমাকে, আর আমার কিন্তু দুলাভাই অনেক পছন্দ হয়েছে। তোদের বিয়ে তো আর 10 দিন পর। সুহানা হা হয়ে তাকিয়ে, কিসের মধ্যে কিসের বিয়ে? সাহিল বলল, রাহা যাও গাড়িতে বসো, তোমার আপুকে আমি নিয়ে আসছি। সুহানার আগে কটমট করে তাকিয়ে বলল, কোন ধরনের অসভ্যতা এগুলো? আমার বোনকে কেন মিথ্যা বললেন আপনি? কে আপনাকে বিয়ে করবে? আপনার সাথে কোথাও যাব না আমি। সাহিল সুহানার হাত টেনে ধরে বলল, চুমু খাবে নাকি যাবে? সাহিল মুখ এগিয়ে আনতেই ঘাবড়ে গেল সুহানা, চোখ বন্ধ করে বলে উঠল, যাব, কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না আপনি। ঠিক বেঠিক না ভেবে আমি ভালোবেসে যাব এভাবে, পারলে আটকে দেখাও। সুহানা বিরক্তি নিয়ে গাড়িতে উঠল। এই লোকটা কেন যে তার জীবনে আসলো? ভালো তো ছিল সব কিছু, বিয়ে করতে চায় না সুহানা। তাকে ছাড়া তার বোনটার কেউ নেই। মেয়েটাকে একা একা কীভাবে থাকবে? ওকে ছাড়া থেকেছে কোনো দিন? এতটা স্বার্থপর হতে পারবে না সুহানা। দরকার পড়লে শহর ছেড়ে পালিয়ে যাবে, তবুও বিয়ে করবে না। নেহাকে কোলে করে নিয়ে ঘুরছে নিখিল, মাটিতে পা ফেলতে দিচ্ছে না একদম। নেহা বিরক্ত হচ্ছে এখনই, এরকম করছে, পরবর্তীতে কি করবে এই লোক? রিসোর্টে সবাই এসেছে কিছুক্ষণ হলো। সাহিলের গাড়ি এসে থামলো তখনই। সুহানা রাহা নামলো গাড়ি থেকে। সুহানা সবাইকে দেখে অস্বস্তিতে পড়ল। না জানি কি ভাববে মানুষগুলো। স্যাঁচরা ভাবলেও ভুল হবে না। মানুষটা এমন কেন? নিজের ফ্যামিলির মাঝখানে নিয়ে আসার কি মানে? সুহানা দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আপনার পরিবারের সবাই কি ভাববে বলুন তো? একজন অপরিচিত মানুষকে ধরে নিয়ে আসলেন আপনি, যাকে তাকে সব জায়গায় মানায় না। যাকে তাকে মানে কি? তোমার কি ভালো থাকতে ভালো লাগে না? আমাকে রাগিয়ে দিতে এতটা ভালো লাগে তোমার? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার হবু স্ত্রী, তাই এখানে থাকার তোমার সম্পূর্ণ অধিকার আছে, যতটা আছে আমার। যদি তাও কোনো অসুবিধা থাকে তো চলো কাজে অফিসে গিয়ে বিয়ে করে আসি এখনই। সুহানা চুপসে গেল। রাহা ইতিমধ্যে সবার সাথে কথা বলছে। সাহিল তাকে আগেই একবার বাড়িতে সবার সাথে পরিচয় করিয়েছে। সাহিল ভালো করে জানে সুহানা বোনের বাহানা দিবে, তাই ঠিক বুঝে শুনে শালিকাকে আগে নিজের দলে এনেছে। এবার কোথায় যাবে রাহা দেখবে। সুহানাকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি। সাহিল সরাসরি বলে দিয়েছে সে মিহির আর নিখিলের রিসেপশনের দিন বিয়ে করবে, তাও সুহানাকে। না হয় সব সময়ের মতো বিয়ে করা বাদ। কথা শুনে সবাই হেসেছিল। বংশের বাকিগুলো এক বিয়ে একটাই স্বাভাবিক না, হুট করে বিয়ে করে ফেললো। ছেলেমেয়েগুলো যা হলো না একদম বাদিয়ে রাখার মতো। সুহানা
কথা কম বলছে। মেয়েটা এমনিতেই শান্ত, কিন্তু রাহা চঞ্চল। সবার সাথে ভাব হলেও রৌফের সাথে হলো না। ঘটনার সূত্রে জানা গেল তারা কলেজের কম্পিটিশনে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। দুজনেই মেধাবী, কেউ কাউকে ছাড় দেয় না। বেশিরভাগ সময় দুজনের স্কোর হয় সমান, না হয় 1-2 নম্বরের পার্থক্য। সামনেই ছেলে মেয়েদের অনুষ্ঠান, সবাই ব্যস্ত থাকবে, তাই একটা দিনে সবাই মিলে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। রাতে থেকে সকালে আবার বাড়ির উদ্দেশ্যে যাবে। রাতে রান্না চড়িয়েছে মাহফুজ চৌধুরী। আজ ছেলেগুলো রান্না করবে, মেয়েদের ছুটি দিয়েছে। খিচুড়ি রান্না হচ্ছে এক হাঁড়িতে। এক পাশে বসেছে গানের আসর, ছোট বড় সবাই গান গাচ্ছে। রান্নার ফাঁকে পুরুষরাও তাল মিলাচ্ছে। আনন্দময় একটা পরিবেশ। রাতে আড্ডা দেওয়ার পরই বরাদ্দকৃত ঘরগুলোতে গিয়ে ঢুকলো সবাই। সাহিল সোহানাকে ডেকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আশা করি কিছুটা সময় নিজের যেতে আমার নামে করবে। সোহানা এরকমভাবে বলতে কখনো দেখেনি সাহিলকে। কি বলতে চায় মানুষটা, তার কি মন খারাপ? সে পেছনে হাঁটা দিল, সাহিলের পুকুরের মতো গাঁট বাঁধানো অংশটায় বসলো। দুজনে রং বেরঙের বাতিতে সেজেছে আশপাশ, পানিতে ভেসে উঠছে তার প্রতিচ্ছবি। সাহিল বলতে শুরু করলো তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব কিছু। সাহিল বলা শেষ করতেই কারো কান্নার শব্দে থমকে গেল। সোহানা কেঁদেই চলেছে। সাহিল কি বলবে বুঝতে পারলো না। মেয়েটা এত নাজুক কেন, এত ছোঁয়ার আগেই গলে যায়। কেন যে বলতে গেছিল কাঁদার কথা ওর নিজের, কিন্তু কাঁদছে কিনা মেয়েটা। শান্ত করার জন্য সোহানা মাথায় হাত রাখলো সাহিল। সোহানা এসে জড়িয়ে ধরল সাহিলকে। বেচারা তো ভ্যাবাচেকা খেয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। মেয়েটা এত কাছে কেন আসলো? সাহিল নিজেকে বহু কষ্টে সামনে বলে উঠল, কি হচ্ছে কি সোহানা? এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন তুমি? তুমি আমার জীবনসঙ্গী হবে, সব কিছু জানানো আমার উচিত ছিল। তাই বলছি, এসব কিছুই অতীত। বর্তমানটা সুন্দর, তোমাকে পেয়ে গেলে ভবিষ্যৎটাও সুন্দর হবে বিশ্বাস করি। সোহানা শান্ত হলো, সাহিলের থেকে দূরে গিয়ে নাক টেনে বলল, সরি, আপনার কথাগুলো শুনে কষ্ট লাগলো তাই কেঁদে ফেলছি। সাহিল সোহানাকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমার কষ্টে কাঁদার জন্য নিজের জীবনে আনছি না তোমায়, নিজের সুখের ভাগিদার বানাতে আনছি। আমার সব ভালো তোমার হোক। তোমাকে ছোঁয়ার আগেই তোমার দুঃখ কষ্ট সব আমার হোক, সাথে তোমার ভালোবাসা হোক, একান্তই আমার হোক। সুহানা তাকালো সরলভাবে। ছেলেটার কথার কোনো মিথ্যে নেই। কি অপূর্ব সুন্দর স্বীকারোক্তি। এক মিষ্টি আবদার। সোহানার মতো সামান্য দুর্বল রমণী কি পারবে তা রক্ষা করতে? এখনো শাড়ি পাল্টানো হয়নি জেরিনের। ভেবেছে এখনই ফ্রেশ হবে। দরজার শব্দে ভেবে পেছনে ঘুরে দেখলো সাব্বির এসেছে। জেরিন হেসে বলল, তাড়াতাড়ি চলে আসলি যে, আড্ডা দেওয়া শেষ? সাব্বির কথা বলল না, নিঃশব্দে এগিয়ে আসলো। জেরিন বলে উঠল, তুই বস, আমি শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। জেরিন এগোতেই শাড়ির আঁচলে টান পড়ল। কোনো রকম পিন আপ করা না থাকায় আঁচলটা সরে গেল। সহসা জেরিন নিজেই সহ হ্যাঁচকা টানে এসে পড়ল সাব্বিরের বুকে। জেরিন লজ্জা পেয়েছে অনেক। আঁচলের এক পাশে চেপে ধরে চোখ নিচের দিকে রেখেছে। সাব্বিরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না কেন জানি। কাপা কণ্ঠে বলল, কি কর? সাব্বির জেরিনের ঠোঁটে আঙ্গুল রেখে বলল, আজ রাতটা আমার জেরিন, নো মোর এক্সকিউজ। জেরিন কেঁপে উঠল এরকম কথায়। এলোমেলো ছোঁয়ায় সাব্বির জেরিনের কোমর জড়িয়ে ধরতেই জেরিন তাকালো সাব্বিরের চোখের দিকে, যে চোখে আজ শুধুই কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নেশাতুর চোখে জোড়া উপেক্ষা করার সাহস কি আছে জেরিনের? সে তো হারিয়ে যাচ্ছে সাব্বিরের সে গভীর চোখে নিতে। সাব্বিরের কাপা নেশাভরা কণ্ঠ ফিরিয়ে দিবি? জেরিন এখনো তাকিয়ে। ছেলেটা আজ তার অধিকার চাইছে। নিজের প্রিয় মানুষের কাছে এতটুকু চাওয়ার মাঝে কোনো অপরাধ আছে? শুধু একরাশ মুগ্ধতা। হবি না আমার জেরিন, পুরোপুরি আমার হয়ে যা প্লিজ। ফিরিয়ে দিলে কি করবি?
জেরিনের চোখ হাসছে, তবে কণ্ঠ গম্ভীর। সাব্বির ঠিক বুঝলো মেয়েটাকে চেনা আছে তার, তাই বলে এমন মুহূর্ত মজা করবে। সাব্বির জেরিনের মাথার পেছনের খোঁপায় হাত রেখে একটানে চুলগুলো খুলে ফেলে টেনে নিয়ে আসে জেরিনের মুখটা, ঠোঁট ডুবিয়ে দেয় জেরিনের গোলাপ রঙা ঠোঁটে, মৃদু একটা কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলে, জোর করব, তবু আমার করব। জেরিন ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, মজা করছিলাম, তাই বলে কামড় দিবি? সর, তোর থেকে কিছু চাই না আমার। আমার চাই কি? আপাতমস্তক পুরোটাই তোকে। বিরিয়ানি টেস্ট করার সময় এসে গেছে ঘসেটি বেগম। জেরিনের লজ্জায় মরে মরে অবস্থা, পালাতে গিয়েও পারল না, আবদ্ধ হতেই হলো নিজ ইচ্ছেতে সাব্বির নামক খাঁচায়। পূর্ণতা পেল তাদের ভালোবাসা, সম্পর্কটা আজ নাম পেয়ে গেল নিজের। সকাল সকাল ঘুম থেকে উঠতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে, বিশেষ করে সাহিল, সাব্বির, জেরিন, সোহানা। তবে কিছু করার নেই, তাদের যেতে হবে, অফিস আছে। আর গৃহিণী তো বাড়ির সব যতই বলুক তাদের কেউ ছুটি দেয় না, সারাদিন খেটে মরে। এসব তো মুখের কথা, নিজের সংসারের মায়া তারা কাটাতেই চায় না কোনো দিন। আবার বাড়িতে আছেন সেতারা বেগম, এত করে বলেও মানুষটিকে আনতে পারল না তারা। সে বাড়ি ছেড়ে কোথাও যায় না, আজকাল বয়স হয়েছে, সবসময় বলে বেড়ার মরার হলে নিজ বাড়িতে পড়ে যেন মরতে পারেন। তার স্বামীর স্মৃতি আছে এই বাড়িতে, এটা ছেড়ে তিনি কোথাও যাবে না। বলা তো যায় না কবে উপরে যাওয়ার ডাক আসে। জেরিন গাল ফুলিয়ে বসে আছে, সাব্বিরকে বকেছে অনেক। ঠোঁট উল্টে ফের বলল, আমার কি হাল করেছিস সাব্বির? তোকে ভালো মনে করেছিলাম, সবার কাছে তোর নামে বিচার দেব বলে দিলাম, ভালো লাগে না। সাব্বির কাচুমাচু হয়ে বসে, যা বাবা, এ আবার কি করলো? কষ্টে বেগমের তো সব দোষ। যত যাই হোক, তাই বলে কি বউকে আদর করতে পারবে না? আদর করলো এখন কথা শোনাচ্ছে, মানবতা আজ কোথায়? আমি কি করেছি? সাব্বির এমন কথা শুনে জেরিন সরু চোখে তাকালো নাকের টকের রাগ নিয়ে, ফুস করে উঠে বলল, তুই কি করেছিস নি? এই দেখ, গলাতে একদম লাল হয়ে আছে, এখন সবগুলোতে মিলিয়ে আমার মজা ওড়াবে। বাবুজান ময়না রাগ করে না, কেউ তোমাকে দেখবে না, আমি তোমাকে লুকিয়ে রাখবো, ওড়না দিয়ে বউ সাজিয়ে দেব। যেদিন 2-4টা বসিয়েছে সাব্বিরের হাতে পিঠে, উল্টো দিকে মুখ করে বসে রইল। সাব্বির সামনে গিয়ে বসলো। মেয়েটা দিন দিন একদম বাচ্চা হয়ে যাচ্ছে, সব আহ্লাদ যেন তার বেড়ে চলেছে। সাব্বির পড়েছে মহাজালায়, ওর মান ভাঙাতে ভাঙাতে বেচারার হাল বেহাল হয়ে গেছে। সাব্বির জেরিনের মুখটা 2 হাতে মুঠোয় নিয়ে কপালে কালে চুমু দিল, টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরল, মাথায় থুতনি ঠেকে বলল, সরি বললাম তো, আর করব না এমন। আমার ঘসেটি বেগমকে লজ্জায় পড়তে হবে, এমন কাজ আমি করব না। জেরিন 2 হাতে সাব্বিরের কোমর জড়িয়ে ধরে বলল, তুই একটু একটু ভালো, তবে বাকি পুরোটাই বদের হাড্ডি। সাব্বির হাসলো মিনমিন করে, বলল, বদের হাড্ডির একমাত্র বউ, ধন্যবাদ। এখন চলেন, আমাদের বাড়ি যেতে হবে। বাড়িতে জমজমাট পরিবেশ, সব আত্মীয় স্বজন 3 দিন আগেই চলে এসেছে। ছেলেমেয়েদের বিয়ের অনুষ্ঠান, তার উপর সাহিলের সাথে পরিচয় করিয়ে দিবেন, আবার ছেলেটা বিয়ে করবে একই দিনে। কিন্তু সে কোথায়? সোহানা মেয়েটাকে বোঝানোর পর রাজি করতে পারেনি কেউ। ছেলে বলছে বিয়ে হবে, আয়োজন করো। বড়রা দ্বিধাদ্বন্দ্বে আছে, যেখানে কোনেই রাজি না সেখানে বিয়েটা আদৌ হবে তো? নেহা নিখিলের বাবা মা হওয়ার খবর আত্মীয়দের দিতেই নেহাকে নিয়ে মেতেছে সবাই। মেয়েটা অসুস্থ থাকে, কিছুটা শ্বশুরের দিকে এরকম হয়, কিছুটা শুরুর দিকে এরকম হয়। ছেলেটাকে বোঝাতে যাবে এসব, সে তো নেহার কিছু হলেই হাত পা সরিয়ে কাঁদতে বসে পড়ে। এদের ঝগড়া তো ওর সাথে ফ্রিতে দেখতে মিলে সবাই, তবু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। অফিসের কাজ করছে তো ভিডিও কল দিয়ে বসে থাকে নিখিল, ওর বউকে 24 ঘন্টায় দেখা লাগবে। নেহা কাশি দিয়েছে তো মায়েদের ফোন দিয়ে পাগল করে ফেলে এই ছেলে। নেহা বিরক্ত হয় এসব দেখে, তারপরও দিন শেষে
একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ হয় হৃদয়। কত ভাগ্য করে এমন ভালো জীবনসঙ্গী পেয়েছে নেহা। মানুষটা কত বেশি যত্ন করে তাকে, সম্মান ভালোবাসা কোনো কমতি নেই। এতটুকু পাওয়ার ছিল তার। নিখিলের মতো মানুষকে ভালোবাসা সত্যিই কোনো ভুল করেনি। জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়তো ছিল নিখিলকে বিয়ে করাটা। সবচেয়ে ভালো অনুভূতি নিখিলকে ভালোবাসা, তার ভালোবাসার চিহ্ন নিজের মধ্যে ধারণ করা। অতি সুখে আজ নেহা কেঁদে ফেলল। কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সাহিল সোহানাকে বলছে একটু দাঁড়াতে, আজকে ওর সাথে শেষ কথা বলবে। তারপর যদি রাজি না হয় তো সাহিল সোহানাকে বিরক্ত করবে না। এমন কথা শুনে সোহানা খুশি হবে নাকি বুঝতে পারছে না। সে তো অবাকের চরম পর্যায়ে। এই তেদর ছেলে এত সহজেই তাকে বিরক্ত করা ছেড়ে দিবে, দিলে তো ভালোই। সাহিল আসলো কিছুক্ষণ পর। সোহানা দাঁড়িয়ে কিছুটা দূরে। সাহিল এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। সোহানা একবার দেখলো ছেলেটাকে, সত্যি ভীষণ সুদর্শন এই পুরুষ। ফর্মাল পোশাকে ঘামে ভেজা মুখটা দেখতেও বেশ লাগছে। তার উপর টাকা পয়সার অভাব নেই, অনায়াসে যে কোনো ভালো মেয়ে পেয়ে যাবে। সোহানার থেকে হাজার গুণ বেশি সুন্দর যোগ্য কাউকে, কিন্তু মানুষটা কেন যে তার পেছনে পড়ে আছে কে জানে। সাহিলের মুখটা গম্ভীর করে রেখেছে। থমথমে কণ্ঠে বলল, গাড়িতে এসে বসো। আর ভয় নেই, কিছু করবো না। কথা যেখানে শেষ হবে সেখানেই নামিয়ে দেব। সোহানা কথা বাড়ায় না, গিয়ে গাড়িতে উঠে বসে। সিট বেল্ট লাগিয়ে বলে উঠল, কে বলতে চান বলুন। বিয়ে করতে কেন চান না মিস সোহানা? সোহানা চমকালো। প্রথম দিন থেকে তুমি করে বলে আজ আপনি? একবার তো বলেছেন স্যার। আমি সত্যিটা জানতে চাই। সব কিছু বলার পর কারণ পছন্দ হলে আমি আপনাকে আর বিরক্ত করব না। সাহিল কথা দিলে কথা রাখি, এতটুকু ভরসা রাখতেই পারেন। তবে যদি কোনো ফালতু রিজেন দেন তো তুলে আছাড় দিতেও দুবার ভাবব না। সোহানা বরকালো, শুধু সাপটা ছেদ দিচ্ছে। কি অদ্ভুত লোক। আশা করি আপনার আমার বিষয়ে কোনো কিছুই অজানা নয় স্যার। আমি এতিম, আমার শুধু একটা বোন আছে। আমি ছাড়া তার কেউ নেই। আমি বিয়ে করলে নিশ্চয়ই তাকে নিজের সাথে রাখতে পারবো না। আমি স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে পারবো না স্যার। আমার বোনকে একা ফেলে আপনার বাড়িতে গিয়ে আমি শান্তি পাবো না। আপনাকে অপছন্দ এমনটা নয়। মানুষ হিসেবে আপনি যথেষ্ট ভদ্র, ভালো, যে কেউ বিয়ে করতে চাইবে। কিন্তু আমি করতে চাই না। আমার বোন কষ্ট পাক এমন কিছু আমি করতে পারবো না। গাড়ি থামতেই সোহানা ভাবলো সাহিল হয়তো তাকে নামিয়ে দেবে। সোহানা নিজ থেকেই নামতে গেলে সাহিল ধমক দিয়ে বলল, নামতে বলেছি আমি। সোহানা চুপসে গেল। এর মধ্যে সেখানে আসলো রাহা। রাহাকে দেখে সোহানা অবাক হয়ে বলে, তুই এখানে? সাহিল গাড়ি থেকে নেমে গেল। সোহানাও নামলো। তিনজন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। রাহা সোহানার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই তুই আমাকে ভালোবাসো আপু? তোমার থেকে এটা আশা করিনি আমি। সোহানা অবাক চিত্তে তাকিয়ে সাহিল কিছুটা দূরে দাঁড়িয়ে, কী সব বলছিস রাহা? তুমি গাড়িতে ভাইয়াকে যা যা বলছো সবই শুনেছি আমি। তুমি বিয়ে করলে আমি তোমাকে স্বার্থপর ভাববো, এই ছিল তুমি তোমার বোনকে? এতটুকু বিশ্বাস নেই আমার উপর? তুমি যদি বিয়ে না করো তো বেশি কষ্ট পাবো আমি। আমি জানি তুমি আমাকে সুখে রাখতে চাও। ওইটা বিয়ে করার পরও রাখতে পারবা। ভাইয়া ভীষণ ভালো মানুষ। আমিও চাই তুমি ভালো থাকো। তোমার খুশি চাওয়ার কি অধিকার নেই আমার? আমি একা থাকতে পারি তো আপু। হোস্টেলে শিফট হয়ে যাব। তোমার যখন খুশি আমার সাথে দেখা করতে পারবে। তুমিও জানো, আমিও জানি আমাদের জীবনে অনেক কমপ্লিকেশন ছিল। জীবনে কোনোদিন সরলরেখায় চলে না বাস্তবতা, মেনে নিতে হয়। গড়ে আসা সৌভাগ্যকে পায়ে ঠেলতে হয় না আপু। দেখবে তুমি ভীষণ সুখে থাকবে। তুমি সুখে থাকলে তোমার বোন অনেক ভালো থাকবে। তুমি কি চাও না আমি খুশি হই? সোহানা নিজের বোনকে ঝাপটে জড়িয়ে ধরে বলল, বড়দের মতো কথা বলতে শিখে গেছিস, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে না। আপু বলো না বিয়েটা করবে, শুধু আমার জন্য প্লিজ। কিন্তু? কোনো কিন্তু নেই। বিয়েতে তুমি রাজি, এ কথাটা ভাইয়াকে বলে আসো যাও। সোহানা বোনের দিকে সরু চোখে তাকালো, মিনমিন করে বলল, তুই বলে দে, আমি এটার সাথে কোনো কথা বলবো না।
রাহা মুখ চেপে হাসলো। ভাইয়াটাকে তার আপু কেন যেন এত ভয় পায় কে জানে। যাক, বিয়েটা তো করবে, এতেই হবে। গাড়িতে বসতেই সাহিল রাহাকে ডেকে বলল, সামনে বসতে। সুহানা গিয়ে পিছনে বসেছে। সাহিল যে পুরোদমে সুহানাকে ইগনোর করছে তা বুঝতে বেগ পেতে হলো না সুহানার। রাহার সাথে কথা বলছে সাহিল। রাহার হোস্টেল ঠিক করেছে সে বাসা থেকেও কাছে। আজকেই সাহিলের সাথে সাহিলদের বাড়িতে যাবে রাহা আর সুহানা। রাহাকে বাড়ির কাছে নামিয়ে দিয়েই সাহিল আবার গাড়ি স্টার্ট দিল, যার ফলে সুহানা নামতে গিয়ে মাথায় কিছুটা আঘাত পেল। পরে বসে পড়ল আগের জায়গায়। কি একটা মানুষ, বলে কই গাড়ি চালাবে না। কোথাও একটা যাচ্ছে, তারা সাহস করে সোনা জিজ্ঞেস করতে পারছে না। সাহিল রেগে আছে, চোখ মুখ ফুটে উঠেছে স্পষ্ট। একটা ছোট বাড়ির সামনে গাড়ি থামতেই সাহিল নেমে গাড়ির দরজা খুলে দিল। সোহানা চুপচাপ নেমে গেল। লোহার গেট পেরিয়ে একতলা বাড়িটার ভিতরে ঢুকলো। তার শহর থেকে কিছুটা দূরেই বটে। বাড়ির দরজায় ধাক্কা দিতে বেরিয়ে আসলেন মধ্যবয়স্ক মহিলা। সাহিলকে দেখেই জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাবা? সাহিল এসে বলল, ভালো আছি মামি। একজনকে তোমার সাথে দেখা করে জানলাম কাকে, তোমার ছেলের বউ। সোহানা ঘাপটে মেরে সাহিলের পেছনে লুকিয়েছিল। সাহিল শক্ত হাতে টেনে সামনে আনলো। সোহানা অপ্রস্তুত হেসে সালাম দিল। মিসেস খান তার মুখে হাত রেখে বলল, মাশাল্লাহ, ছেলের আমার পছন্দ আছে। বাবা ভেতরে আয়। প্রথমবার মেয়েটাকে নিয়ে এসেছিস, কিছু মুখে দিতে হবে তো। সাহিল সোহানার হাত টেনে ভিতরে নিয়ে গেল। সাহিল ইলিয়াস খানের সাথে দেখা করলেও সোহানা করেছে। ইলিয়াস খান দোয়া করলেন তাকে। ছেলেটা যে এত কিছুর পরও তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছে, এটাও কি কম? ছেলেটার জীবনের সব সুখ তো তিনি বিনষ্ট করেছেন। বাকি জীবনটা না হয় অনেক অনেক বেশি সুখ শান্তিতে কাটুক তার, এই দোয়াই করেন। সাহিল বিদায় নিয়ে সোহানাকে দিয়ে গেল শপিং মলে। ছেলেটা কোনো কথা বলছে না, তবু ছুটিয়ে মারছে সোহানাকে। বেচারি এবার পারলে কেঁদে দেয়। সাহিল শোরুমের ভিতরে ঢুকে সোহানাকে রেখে চলে গেল। একটা মেয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাম কী লাগবে? সোহানা আশপাশ চোখ বুলিয়ে সাহিলকে খুঁজলো। এমন একটা জায়গায় একা ফেলে চলে গেল। সোহানার চোখ শান্ত হলো সাহিলকে দেখে। সাহিল এসে এই শোরুমে মেয়েটার সাথে কথা বলল, পরে নিজে গিয়ে সব কেনা শুরু করছে। এক বস্তা শপিং ব্যাগ সোহানার হাতে। সোহানার তো তাই মনে হচ্ছে, এতগুলো ব্যাগ সাহিল কিভাবে পারলো সোহানার হাতে দিতে। এর কি কোনো দয়া মায়া নেই? রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটে পড়লো সব। কিছু হোঁচট খেয়ে নিজেও পড়লো সোহানা। সাহিল এগিয়ে এসে শপিং ব্যাগগুলো উঠালো, সোহানাকে টেনে উঠে গাড়িতে নিয়ে বসালো। সোহানার কোনোই কেটে গেছে, তবু সে নিশ্চুপ, কোনো রকম চেপে ধরে আছে। শপিং ব্যাগ পেছনের জায়গায় ভরাট করে ফেলার সামনে বসেছে সোহানা। একটা সময় সোহানা ঘুমিয়ে পড়ল। সাহিল সেদিকে তাকিয়ে হাসলো আর বলল, একটুখানি ইগনোর করা সইতে পারছো না জান? আর তুমি কি করেছিলে? তোমার মুখ থেকে ভালোবাসায় কথা শোনার জন্য তোমাকে দূরে রাখতেই পারি আমি। আর একটু কষ্ট দিব, পরে কোনো রকম কষ্ট পেতে দেব না তোমায়, প্রমিস। সাহিল সোহানার দিকে তাকালো। হাত ধরার পর বুঝলো তার হাতে তরল কিছু আছে। আচমকা গাড়ি ব্রেক কষলো সাহিল। রক্ত। মেয়েটার হাত কাটলো কখন? ও তো অযত্নশীল হলে চলে নাকি? হাতটা টেনে জামার হাতটা সরাতে আটকে উঠল। সে টিস্যু টেনে নিয়ে পরিষ্কার করলো হাত। ভাগ্য ভালো, রক্ত পড়া বন্ধ হয়েছে। কত তেমন গাঢ় না। সাহিল আশেপাশে তাকালো। হাইওয়ের ঠিক পাশেই একটা ফার্মেসি। এই মুহূর্তে এটারই প্রয়োজন বোধ করছিল। গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গেল, এক প্রকার ব্যান্ডেজ করেই স্বস্তির নিঃশ্বাস নিল। গাড়ি ছুটালো আবার বাড়ির উদ্দেশ্যে। মেইন গেটের কাছে আসতেই ঘুম ছুটে গেল সোহানার। তা দেখেও যেন দেখলো না সাহিল। পার্কিং এড়াতে গিয়ে হঠাৎ সাহিল রাগে সোহানার দুগাল চেপে ধরল। হেসে হেসে বলল, আমাকে এতটা নিচু মন মানসিকতার ভাবো তুমি? তোমার বোনের কথা ভাববো না ভাবলে কি করে? তোমার সাথে বিয়ে না হলেও তোমার বোনকে হেল্প করতাম আমি। আর তুমি কি বললে?
তাকে সাথে রাখতে পারবে না। আমাকে বিয়ে করলে মানলাম, তোমার মনে এসব নিয়ে চিন্তা ছিল। সরাসরি আমাকে একবার বলতে পারোনি? আমি কি তোমাকে মেরে ফেলতাম বললে? তোমার বোনকে আর তোমাকে এ বাড়িতে রাখার সিদ্ধান্ত কবেই নিয়েছিল নিখিল। সাথে বাবা মা মেজ চাচুর ফ্রেন্ড ছিল। তোমার বাবা কোনো সম্পর্ক ছাড়াও রাখতো আমার পরিবার। আর তুমি কি না? যাই হোক, রাহা নিজেই থাকতে রাজি হয়নি। মেয়েটা বলল তার এখানে থাকতে আত্মসম্মানে লাগবে, তাই জোর করেনি। সুহানা ব্যথায় কুঁকড়ে উঠল, ফুপিয়ে কেঁদে উঠল। সাহিল হাত নরম করলো, তবে সরল না। নিজের মুখ এগিয়ে আনলো সুহানার দিকেও। সুহানা কান্না থামিয়ে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। সাহিল তা দেখে হাসলো, কানের কাছে মুখ নিয়ে বলল, চুমোটা তোলা থাকলো সোহা। সুহানা এখনো থ মেরে বসে। সাহিল শপিং ব্যাগগুলো হাতে নিয়ে বলে উঠল, গাড়িতে থাকার ইচ্ছে হলে ডোর লক করে থাকো, বলা যায় না কখন কে চলে আসে। সুহানা এই অন্ধকারে থাকলে মানে তড়িঘড়ি করে নেমে গেল সাহিলের পেছন পেছন বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল। সাহিল এগিয়ে গিয়ে সবার জন্য আনা শপিং ব্যাগগুলো একে একে দিয়ে দিল। 4 দিন আগে শপিং করেছে অনুষ্ঠানের জন্য, তাও ছেলের দেওয়া উপহারগুলো পেয়ে খুশি বড়রা। ভাই বোনরাও খুশি। বাকি শপিং ব্যাগগুলো নিজের সাথে করে নিয়ে চলে গেল। সুহানাকে কিছু দেয়নি দেখে ব্রু কুঁচকে তাকালো সব। ছোটরা জেরিন বলে উঠল, সুহানা তোমাকে কিছু দিল না ভাইয়া? সাবির বলে উঠল, ঘোর অন্যায়, এটা মানা যায় না। এত মিষ্টি বোনটাকে কিছু দিবে না কেন? চল চল সবাই নতুন জামাইয়ের ক্লাস নিয়ে আসি। হামিদা বেগম সুহানাকে টেনে নিয়ে গেল, মাহমুদা বেগমের সাথে পরিচয় করিয়ে দিল। সাথে আরও কিছু নিকট আত্মীয়। সুহানা হেসে হেসে সবার সাথে কথা বলছে। মন খারাপ তার। সাহিল যদি এমন ব্যবহারই করবে তবে বিয়ে কেন করছে? দিন পেরিয়ে যায় চোখের পলকে। সাজসজ্জায় সজ্জিত 3 জোড়া যুগল। নেহা পরেছে গোলাপি রঙা শাড়ি, নিখিল সাদা প্যান্ট, কোট পরেছে, মিহির গোল্ডেন কালারের স্যুট, বৃষ্টি সেজেছে লাল বেনারসি পরে। ওরা স্টেজে চলে এসেছে। সুহানাকে এখনও তৈরি করছে জেরিন, রাহা, নিখিলের কাজিনরা। কিছু সময় পর পুরো উঠোন জুড়ে স্যুট লাগালো জেরিন। সামনে সাব্বিরের পরনে নীল রঙা পাঞ্জাবি। বিয়ে বাড়িতে মেয়েগুলো দফায় দফায় ক্রাশ খেয়েছিল সিঙ্গেল ভেবে। সাব্বিরের পেছনে ছুটতে থাকা জেরিন, পরনে আকাশি আর নীল মিশ্রণের লেহেঙ্গা। এক হাতে লেহেঙ্গা উঁচু করে ছুটছে আর বলছে, আবার লাগবে আমার পেছনে? বল বল বল, কেন আমার চুলগুলো খুলেছিস? সাব্বির থেমে যায়। হঠাৎ একটা মেয়ে সামনে আসায় মেয়েটা হেসে গদগদ কণ্ঠে বলল, আপনি দেখতে তো সুপার হট মিস্টার সাব্বির। জেরিন রাগে ফুঁসছে। কোমরে হাত দিয়ে আচমকা পায়ে হাত দিয়ে চেঁচে বলে উঠল, সাব্বির। মাথা ঘুরিয়ে জেরিনকে নিচে বসে থাকতে দেখে দৌড়ে এসে বলল, কোথায় লেগেছে বল, আমায় দেখি দেখি পাটা হাঁটুর ওপর রাখ। জেরিন খালি পায়ে দৌড়ে এসেছে, পায়ে বালি, এখন পা উঁচু করবে মানে? সাব্বির নিজে টেনে ওঠালো পা। জেরিনের টাল সামলাতে না পেরে চেপে ধরল। সাব্বিরের দুকাদ এদিকটাই শুধু ছোটরা, বড়রা বাড়ির ভেতরে। অপর পাশটা বড় স্টেজ করা হয়েছে। জেরিনের পা দেখে হাসলো সাব্বির। বউটা তার এত জেলাস। মেয়েগুলো চোখ রসগোল্লা করে তাকিয়ে দেখছে কাহিনী। কেউ কেউ রাগে নাক ফুলাচ্ছে। সাব্বির পকেটে হাত দিয়ে একটা বের করে আনলো। জেরিন পা সরাতে নিলেই সাব্বির বলে উঠল, বউ। জেরিন ছোটো চোখে তাকালো। মেয়েগুলো আফসোস করে বলে উঠল, এই সুন্দর ছেলেটাও বিবাহিত? এই বংশের পোলাগুলো কত সুন্দর, আর সবগুলা বের হলো বিবাহিত। জেরিনের পা গলিয়ে পড়লো চকচকে পাথর বসানো পানিটি, তারপর কোলে তুলে নিল। জেরিন গলা জড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সেজে গুজে বের হয়েছিস কেন? বেয়াদ্দপ মেয়েগুলো কীভাবে তাকাচ্ছে দেখছিস? আমার কিন্তু রাগ হচ্ছে। পরে তোকে সব সামাল দিতে হবে, বলে রাখলাম। রাগ কিন্তু তোর উপর ঝাড়ব। ঘষেটি বেগম আমার ভীষণ আদর পাচ্ছে। যান চল রুমে যাই, একটু আদর করে ছেড়ে দেব। যেদিন সাব্বিরের বুকে মারল কয়েকটা, বলে উঠল দিনে দুপুরে, প্রেম নির্লজ্জ পোলা, নামা আগে। নো ওয়ে, আই নিড এ কিস। জেরিন চোখ পাখি বলল, সবার সামনে? সাব্বির আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, কেউ তো নেই।
আর ওই মেয়েগুলোকে তুই কি মানুষ ভাবছিস? আমি তোকে ছাড়া এখানে কাউকে দেখতে পাচ্ছি না। চুমু চাই মানে চাই। রুমে গেলে তুই আর বের হতে পারবি না। পরে আবার আমাকে দোষ দিতে পারবি না। জেরিন চোখ ছোটো ছোটো করে বলল, এখন না প্লিজ। কথা বলার আগে সাব্বির জেরিনের ওড়না টেনে দুজনের উপর দিয়ে দিল। অধর জোরে চুমু খেলো নিজের ব্যক্তিগত নারীর। জেরিনের কপালে কপাল ঠেকিয়ে বলল, এটা কিন্তু ঠিক না কষ্টি বেগম। রোজ রোজ আরো পাগল করে দিচ্ছিস তুই আমায়। এবার স্যার নামাকল থেকে কেউ এসে দেখলে কি ভাববে? জেরিনকে নামিয়ে দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরলো আবার। ওড়নাটা গায়ে জড়িয়ে দিয়ে তার হাত ধরে হাঁটা দিল। সুহানা আর সাহিলের বিয়ে সম্পূর্ণ হবে কিছু সময় পর। সুহানার পরে গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা, কিন্তু সাহিল তো আজকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একদম। বিয়ের শিরোনাম বাদ দিয়ে শুকনো রঙের পাঞ্জাবি পরে হাজির, একদম সিম্পল সাজ। তবু যেন চোখ ফেরানোর দায়। পরিবারটা যেন আজ কানায় কানায় পূর্ণ। হামিদা বেগমের চোখ ভরে আসলো। তার পরিবারের সুখ সবসময় বজায় থাকুক, সবসময় মিলেমিশে থাকতে পারে সেই প্রত্যাশাই করে। একসময় কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ হলো। আত্মীয় স্বজনরা নবদম্পতিকে দোয়া করলো, সাথে বাকি দুই জোড়া কেউ। বাড়ির হাসি খুশি পরিবেশটা মুহূর্তে গুমট হয়ে আসলো। বৃষ্টির বিদায়ের সময় এখনও যদি বহু দূর নয়, তারপরও মেয়েটা এখন থেকেই বাড়িতে থাকবে, নিজের সংসার হবে, সব কিছু সামলে। কি অত সময় হবে আসার? আগের মতো মেয়েটাকে পাবে সবাই। প্রতিবেশীরা হয়তো হাসাহাসিও করছে, এখান থেকে এখানে বিয়ে দিয়ে এমন করে কাঁদছে যেন মেয়েকে দেখতে পারবে না কতকাল। তবু তারা কি করে বুঝবে একটা মায়ের মনের আকুতি? মায়ের কাছে সন্তান তো সেই ছোট্টটাই থাকে সব সময়। চোখের আড়াল হলেই তো দিশেহারা হয়ে পড়েন মায়েরা। যেই মেয়েটি সারাদিন মা মা করে বাড়ি মাথায় তুলতো, সেই মেয়েটি আর সময় মা মা করে ডাকবে না। মাতৃত্বের ভাগে যে অন্য কাউকে দিতে হবে আজ। নতুন মা পাবে, পরিবার পাবে, ঘর পাবে, এতে কি সব কিছু? তবু প্রকৃতির নিষ্ঠুরতম নিয়ম মেনে নিতে হয় সবাইকে। বিদায় দিতে হয় কলিজার টুকরোটাকে। বাবার চোখের মনি, ভাইয়ের আদরের, বোনদের সুখ দুঃখের বন্ধু। এতই কি সোজা এক ঝটকায় সব কিছু পর করে দিয়ে নতুনত্ব বরণ করা? বৃষ্টির বিদায় হলো। কেঁদে কেটে ভাসিয়ে দিল পরিবারের প্রতিটা মানুষ। মেয়েরও খারাপ লাগছে। সে জানে বৃষ্টি চাইলে এখানে সারাদিন থাকতে পারবে, সব সময় আসতে পারবে। এই পরিবারটা তার নিজেরও পরিবার। সবাইকে এমন বিধ্বস্ত দেখে সে নিজেও ঠিক রাখতে পারছে না। বৃষ্টিকে শক্ত করে বুকের সাথে আগলে ধরে নিয়ে গেল নিজের বাড়িতে। নতুন বউ বরণ করলো মিহিরের মা, তার আত্মীয় স্বজনরা। সোহানাকেও বরণ করে ঘরে তোলা হলো। সব নিয়মকানুন মেনে ঘরে নিয়ে যাওয়া হলো। রাত প্রায় 11টা। সাহিল ঘরে আসেনি। অভিমান কষ্টে ডুকরে কেঁদে উঠল সোহানা। মানুষটার এত রাগ তার উপর, এতদিন এভাবে এড়িয়ে চলল, আর আজ বিয়ে করে প্রতিশোধ নিল। শুধুমাত্র রাগ উগড়ে দেওয়ার জন্যই কি তবে এই বিয়ে? কোনো ভালোবাসা নেই, সবই মরীচিকা। সোহানা আয়নার সামনে দাঁড়িয়ে রাগে দুঃখে সব সাজসজ্জা টেনে টুনে খুলে ফেলল। মাথায় খোঁপা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। কিছুক্ষণ পর নাম টানছে কাঁদতে কাঁদতে, হেঁচকে উঠে গেছে, তিরবির করে কাঁদছে। নাকের পাটাতন, মেরুন রাঙা ঠোঁট, অবহেলায় সাইডে পড়ে আছে দুপাট্টা। হাতে থাকা কাকনটা খুলতেই খুব মনোযোগী সোহানা। সে খেয়াল করেনি সদ্য বিবাহিত বউর এমন রূপ দেখে কেউ একজন তিক্ত চোখে তাকিয়ে সাহিলের বউ হবে কোমলমতি, আর সে বউ কিনা। অভিমানে 2 নম্বর হয়ে কাজ সাহিলের কথায় সে কাজ নিজে করে ফেলছে। কোমরে ঠান্ডা স্পর্শ, ঘাড়ে কারো অবাধ্য বিচরণ, মনোযোগ হারায় সোহানা। পরপর কেঁপে ওঠে সোহানার ছোট্ট দেহখানা। সাহিল কোমরে হাত রেখে জোরে ধরে আছে সোহানাকে। হাত থেমে গেল। সোহানার শিরশিরে অনুভূতি হলো যেন সর্বাঙ্গে। প্রথমে কোনো পুরুষ তার এতটা কাছে এসেছে। হৃদয় প্রাঙ্গণে যেন ঝড় বইছে। চোখকে বন্ধ করে নিজের হাত দিয়ে খামচে ধরল সাহিলের হাত। সাহিলের হাত থেমে গেল। আয়নায় তাকিয়ে নিজের স্ত্রীকে আপাতমস্তক দেখল সাহিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি সুহারানি, ভালোবাসি।
অভিমানী কন্যা, ভালোবাসি আমার হৃদয় রাজ্যের মহারানী, এই আদমকে গ্রহণ করুন, তার জীবন ধন্য করো তুমি। সোহা অবাক চোখে তাকালো। এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে। সোহানা দূরে সরতে গিয়েও বেশি দূরে যেতে পারেনি। সোহানা আবদ্ধ হলো সাহিলের বাহুডোরে। সোহানা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। সাহিলের বুকে এলো পাথরে মেরে বলল, আমাকে কষ্ট দিয়ে বেশি শান্তি পান তাই না? কেন এতদিন কথা বলেননি আমার সাথে? আমার কি অনুভূতি বলতে কিচ্ছু নাই, যা আছে শুধু আপনার একার। ছাড়ুন আমাকে, আমাকে ভালোবাসো সোহারানি, তাতে আপনার কি আসে যায়? সাহিল সোহানাকে নিজের মুখোমুখি করে চোখে চোখ রেখে বলল, চোখের দিকে তাকিয়ে বলো। সোহানা এলোমেলো দৃষ্টি সরালো। সাহিল হাসলো, গম্ভীর কণ্ঠে বলল, আজও বলবে না তাই তো? সোহানা নিশ্চুপ রইল। সাহিল সোহানাকে ছেড়ে দরজার দিকে এগোতেই সোহানা বিদ্যুৎ গতিতে এসে ঝাপটে ধরল সাহিলকে। বুকের সাথে মিশে গিয়ে বলল, ভালোবাসি। শুকনো প্রপোজাল নট অ্যাকসেপ্টেবল। কীভাবে বলতে হবে তাহলে? সোহানার বোকা প্রশ্নে হেসে দিল সাহিল। নেশায় তলিয়ে যাচ্ছে সে। এই যে মেয়েটা তার বুকের সাথে মিশে আছে, এর থেকে পরম শান্তি আর কোথায় পাবে? মেয়েটার চুল থেকে ভেসে আসা মিষ্টি সুঘ্রাণ, মেয়েলি স্মেলটা বড্ড টানছে সাহিলকে। যা চাই তা দিবে নিজ ইচ্ছেতে। কণ্ঠে কেমন আকুতি সাহিলের। সুহানা বলল যেন লজ্জা আড়ষ্ট হয়ে বলল, নিচে একবার বলুন। সাহিলের বনিতামি আবলা, তোমাকে সম্পূর্ণরূপে যেখানে তোমার দিকে তাকাতেই সে চিৎকার করে জানান দিবে, তুমি শুধু সাহিলের প্রিয়তমা। তোমার প্রতিটা নিঃশ্বাসে মিশতে চাই, তোমার অস্তিত্ব বিলীন হতে চাই। দিবে কি তার অনুভূতি? সোহানার চোখে ছলছল করে উঠল। উপর নিচ মাথা নাড়িয়ে জানান দিল, সে হতে চায় তার সাহিলের। সাহিল কপালে চুমু খেল। এই মায়ার জল পেছনে মায়াবিনী অদর জোড়া নিজের আয়ত্তে নিয়ে দীর্ঘ চুমু দিল। ঘাড়ে মুখ গুজে বলে উঠল, পাওনা পরিশোধ করে দিলাম। সোহানা হেসে উঠল। গাড়িতে বলা কথাটা মনে পড়তেই হেসে ফেলল আবার। সাহিল সেই হাসি দেখল আগ্রহ নিয়ে। ভালোবাসাময় এজোড়া মুক্ত চোখ ভালোবাসায় পূর্ণ করে রাখে যে পূর্ণতার ভাগিদারও হয় সে। রাহিলের অপূর্ণ জীবন সুখ দুঃখের সাথী হয়ে তাকে ভালোবাসে আগমন ঘটল সুহানার। এবার পূর্ণতায় বাসুক তারা, গড়ে তুলুক নিজস্ব প্রেমের জগৎ, যেখানে থাকবে শুধু তারা তাদের ভালোবাসার মিলন তিথির স্মৃতিরা। নেহা তাকিয়ে আছে অপলক নিজের হাতের দিকে। পুরনো স্মৃতিতে থাকা বিষাদটুকু মনে পড়লেও আজ তার মুখ জুড়ে তৃপ্তির হাসি। সেতারা বেগম নাথ বইয়ের উপহার দিয়েছেন আজ। উপহার দেওয়ার শেষে সবাই যেতে নিলেই নেহাকে থামতে বলেন তিনি। নেহার হাত জোড়া টিচার মুঠোয় নিয়ে বছরখানেক আগের নেহার খুলে দেওয়া চুড়ি জোড়া পরিয়ে দেয় নিজ হাতে। হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, এই হাত জোড়া ছাড়া এই চুড়ির সৌন্দর্য যে বেমানান বোন। তুই বলেছিলি যোগ্য কাউকে দিতে, তোর থেকে ভালো কাউকে কোথায় পেতাম বল? আমার আজ বলতে দ্বিধা নেই, তুই আমার দাদুভাইয়ের জন্য যোগ্য জীবনসঙ্গী। নিখিলের হাত টেনে নেহার হাতের মুঠোয় দিয়ে বলল, নিতর যোগ্য হাতে সঁপে দিলাম আমার নাতিকে, আগলে রাখিস। নেহা খুশিতে সেতারা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। বাড়ির প্রতিটি মানুষের খুশিতে চোখ চকচক করে উঠছিল। নিখিল নেহার কাছে এসে জড়িয়ে ধরে বলল, বউজান চলো আজ জ্যোৎস্না বিলাস করি, তুমি আমি আর আমাদের ভালোবাসার উজ্জ্বল তারাকে নিয়ে। নেহা এসে বলল, জো হুকুম আমার বাচ্চার বাপ। নিখিল চমৎকার হাসলো। নেহাকে কোলে নিয়ে গেল বারান্দায়, যেখানে গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে ভিড় করছে ভালোবাসার এই যুগলকে ছুঁয়ে দিতে, তাদের ভালোবাসার সাক্ষী হতে। তোমাকে দেখে আমার চক্ষু আজ ধন্য মেঘ বালিকা, সেই তুমি হয়েই গেলে মেহেরের লাল টুকটুকে বউ। তোমাকে আমি ভালোবাসি গোদলের ওই রাঙা বিকেলের নীলাম্বরের। সেদিন ছিল লাল রঙা মেঘেরা, সেদিনের ইচ্ছে জেগেছিল মেঘ বালিকা, যেদিন আমার ঘরে আসবে সেদিন সে সাজবে আমার ভালোবাসার মুহূর্তের স্মৃতিচারণ। আমার লাল রঙা মেঘ, আমার শেষ বিকেলের গোদলি রাঙা মেঘ প্রিয়।
সাব্বিরের কোলে মাথা রেখে আকাশ দেখছে জেরিন। জেরিনের কপালে ভালোবাসার পরশ রেখে সাব্বির জেরিনের চোখে চোখ রেখে বলল, তুই আমাকে জীবনের সেই শুভ্রতম ফুল যাকে আমি পেয়েছি শুভ্র রঙে মোড়ানো। তোকে পেয়ে আমি আজ পূর্ণ। তোকে যেদিন পেয়েছি সেদিন থেকে দেখছি, ভাবছি আর মুগ্ধ হচ্ছি। তোকে কেন ভালোবাসি জানি না, তোকে কেন এতটা আদর মাখা আস্ত মায়া মনে হয় জানি না। শুধু এতটুকুই জানি আমি ডুবছি তোর প্রেমে। সাঁতারা জানি না তবু তাই আমি ডুবে যাই, শুধু ডুবতেই থাকি সেই প্রেমের গভীরতায়, যে গভীরতায় ভালোবাসা কখনো বিচ্ছেদ আসে না। আজ বেজেছে প্রণয়ের সুর প্রতিটি হৃদয়ে, প্রতিটি কোনায় কোনায় প্রতিধ্বনিত হয়, বারবার জানান দিচ্ছে পূর্ণহৃদয় মানুষগুলো তারা পেয়েছে স্বর্গসুখ। চাঁদ আজ তিমির অম্বরে মুখ লুকিয়ে মুচকি হেসে জানিয়ে দিল সেও সাক্ষী এই পরিবারের অটুট বন্ধনের, ভালোবাসার পূর্ণতার। এবারের ইট পাথরে আজ ভেসে বেড়াচ্ছে প্রেমের প্রজাপতি, ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা, ভাসিয়ে দিচ্ছে সুর তরঙ্গে। প্রণয়ের রাজ্যে সমাপ্ত। এতদিন যারা ধৈর্য ধরে সহকারে পুরো গল্পটা পড়েছেন তাদের ধন্যবাদ। আমাকে উৎসাহ দিয়েছেন এতদিন পাশে থাকার জন্য, আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।